আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নির্বাহী প্রধান ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। ডক্টর হেলাল, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি পুঁজিবাজারের সাথেও জড়িত এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী প্রধান, সেই হিসেবে এই দুইটি সেক্টরের বাজেট নিয়ে আপনার প্রত্যাশা কী? ধন্যবাদ। একটা হলো যে এখন যে সময় বাজেটের মধ্যে তো সাংঘাতিক চাপ আছে এবং আমাদের যে সরকারের যে আয়, ট্যাক্স এবং নন ট্যাক্স যে ইনকাম, মোটা দাগে আমরা জানি যে চলতি ব্যয় যেটা সরকারের মেশিনারিজ এবং রেন্টিনের সুদ দিতে গিয়ে মোটামুটি এটা চলে যায়। জি। তারপরে আমরা উন্নয়ন ব্যয় যেটা করি সেটা মোটা দাগে পরে ধার করি। এবং এখন যে চাপটা এসছে কৃষ্টতা সাধন, যেটা যে সব কিছু কমাইতে হবে, উন্নয়ন বাজেটের ক্ষেত্রে আমাদের খুবই আবশ্যিক না হলে, খুবই আর্জেন্ট না হলে আমরা এগুলো নিচ্ছি না। তো সেই জায়গাটা আসলে প্রত্যেকেই তো প্রত্যেকটা খাত বা ব্যক্তি যারা এখানে অ্যাফেক্টেড হয়, প্রত্যেকের নিজের অবস্থান থেকে একটা প্রত্যাশা থাকে, কিন্তু সব কিছু মিলিয়ে গভর্নমেন্ট কত করতে পারবে সেই জায়গাটা একটা মানে সবসময় চাপ থাকে এবং এখন এটা অনেক বেশি চাপ আর কি। আপনি যে প্রশ্নটা করেছেন যে একটা হলো আপনার শেয়ার বাজারের ক্ষেত্রে, যেটা আমি সবসময় বলি যে বাংলাদেশের 18 কোটি মানুষের যে সঞ্চয়, কত 140-50 বিলিয়ন ডলার প্রতি বছর, রাফলি যদি বলি, আর অ্যাকচুয়ালি 17 লক্ষ কোটি টাকা বলা হয় আমি যদি ডলারে যদি বলি, কারণ আমাদের কত 30% মতো সঞ্চয় আমার জিডিপির। জি। তো ওইটা থেকে যদি আপনার 140 বিলিয়ন ডলার থেকে যদি কথা $0.5 বিলিয়ন যদি এই মার্কেটে না আসে, 6000 কোটি টাকা, যেটা 1 বিলিয়ন যদি না আসে, তাহলে আপনি আর যাই করেন না করেন আপনার মার্কেট হতে পারবেন না। তাহলে ওই টুকটাক আপনার যে ইনসেন্টিভ দেওয়ার থাকবে, যেন আপনি যদি বলেন যে লিস্টেড কোম্পানি আর নন লিস্টেড কোম্পানির ট্যাক্সের পার্থক্য, একটা কোম্পানি আপনার পুঁজিবাজারে লিস্টেড হবে কি হবে না, আরও ডজেন্স অফ কনসিডারেশন আছে। জি। ফলে ওই একটা একটু নাড়াচাড়া করলে এটার প্রভাব আগে আমরা দেখেছি খুব একটা কিছু পড়ে না। কিন্তু আপনারা তো টাস্কফোর্সের মাধ্যমে সংস্কার করছেন এবং আপনাদের আইপিও এবং মিউচুয়াল ফান্ড নীতিমালা, এটা আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা কি আসলে কোম্পানিগুলোকে আনতে কিছুটা সাহায্য করবে না, মানে আস্থা ফেরাতে সাহায্য করবে না? আমি এভাবে বলি যে আস্থাটা আপনার 15 বছর 20 বছরে তৈরি হয়েছে অনাস্থা, সেই অনাস্থাটা আপনি যত কিছুই করেন রাতারাতি আপনার কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু আমরা দেখতে চাই যে আস্থাটা আস্তে আস্তে বিল্ড আপ হওয়ার জন্য সিস্টেমের মধ্যে কিছু আপনার মানে কি বলে আপনার কিছু আপনার মানে দেখা যায়, হ্যাঁ, দৃশ্যমান কিছু আপনার অগ্রগতি আপনারা দেখতে পান কিনা। এবং আস্তে আস্তে যে আপনার পুঁজিবাজারে যে অনেক ধরনের ম্যানিপুলেশন, অনেক ধরনের ফ্রড হয়, সেটাকে আপনি শাস্তি দিচ্ছেন কিনা, সেটাকে আপনি চোখ রাঙাচ্ছেন কিনা, তারা ভয় পাচ্ছে কিনা। এখন ভয় পাইলে সাময়িক হয়তো দেখবেন যে কেউ কেউ অফ হয়ে গেলে মার্কেটে একটু ফ্লাকচুয়েশন হতে পারে। সেকেন্ড থিং হলো, আপনি তো আপনার যদি পুঁজিবাজারে আসার ক্ষেত্রে আপনার এসে ফাউল প্লে করতে পারবেন না, কিন্তু ভালো যদি স্ক্রিপ্ট না থাকে তাহলে আপনি এই পুঁজিবাজার দিয়ে আপনি মিউচুয়াল ফান্ড বলেন, রাজাই বলেন, তারা কি কিনবে? জি। তাহলে ডক্টর হেলাল, আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে। আপনি ভালো স্ক্রিপ্টের কথা বলছেন। প্রধান উপদেষ্টা যে 5টি নির্দেশনা ছিল, যে বেসরকারি কনগ্লোমারেট যাদের টার্নওভার অনেক ভালো, সুনামের সাথে ব্যবসা করে এসছে, তাদেরকে আনার জন্য যে সকল প্রণোদনা দেওয়া দরকার তা দিয়ে আনার জন্য, আপনার মতে এই ভালো স্ক্রিপ্ট আনার জন্য কি কি প্রণোদনা দেওয়া দরকার? প্রথমত যে এই পয়েন্টগুলো আসছে, এগুলোর সাথে আমাদের সংশ্লিষ্টতা আছে। জি, আপনাদেরকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। আমি বলছি সেখানে মূল কথাটা ছিল যে আপনি একদিকে আপনি কি করবেন, আপনি স্টিক দিবেন যারা উল্টাপাল্টা করছে, কিন্তু অন্যদিকে তো আপনার ক্যারট লাগবে, যে আপনি যদি ভালো ইনসেন্টিভ তৈরি করেন, একটা ভালো কোম্পানি যদি আসে, তাহলে ভালো সাপ্লাই কিন্তু সাপ্লাই বার্ডেন বাড়ে না, বরং অনেক বেশি ডিমান্ডও তৈরি করে। জি। আমরা গ্রামীণেও দেখেছি যে একটা শেয়ারে এসে আপনার সবাই যারা কিনেছে বেনিফিট হয়েছে, প্রচুর মানুষকে শেয়ার মার্কেট মুখী করে অনেকে নিয়ে এসছে আসলে। কিন্তু এখন আমরা যখন দেখি যে 100টা শেয়ারের মধ্যে আপনার যদি 95টা পচা হয়, 5টা ভালো হয়, তাহলে আপনি কি করবেন? আপনি জানেন প্রতি 20টার মধ্যে দেখা যাচ্ছে কি একটা আপনার ভালো আর 19টা পচা, 19টা পচা তো আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে। তো যে কথাটা বলছিলেন, টাস্কফোর্সের মূল উদ্দেশ্যটা হলো যে দীর্ঘমেয়াদে, এটা 1 মাস 2 মাস 3 মাস 6 মাসের বিষয় না, এটা 2 বছর 3 বছর 5 বছর 7 বছর 10 বছরে আস্তে আস্তে আপনি যা করবেন, সেখানে ভালো ভালো স্ক্রিপ্ট আসার জন্য
এই যে আপনি আইপিওর যে আপনার প্রসিডিওরটা বললেন সেটা কিন্তু রিভাইজ করতে আমরা বলেছি। সব কিছুর রুলস আছে, কিন্তু কোথায় গ্যাপ আছে যে কারণে ভালোটা আসতে পারছে না। কিন্তু স্বল্পমেয়াদী কিছু থাকা দরকার ছিল কিনা? কারণ আপনি জানেন টাস্কফোর্সে একটা আপনি যেটা বললেন বিচার হচ্ছে, শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, কারসাজির সাথে জড়িতদের বের করা হচ্ছে, এটাতে তো মার্কেটে একটা চাপ আছে। এর পাশাপাশি স্বল্পমেয়াদী যদি কোনো পদক্ষেপ নেওয়া হতো সেটা হয়তোবা দৃশ্যমান আরও অগ্রগতি দেখা যেতে পারতো। সেই স্বল্পমেয়াদী কোনো আপনাদের লিস্টে আছে কিনা? আমি এভাবে বলি, টাস্কফোর্স তো একটা জায়গায় একটা কোনায় বসে আমরা দীর্ঘমেয়াদে কোথায় পলিসির গ্যাপ আছে, জি, কেন আপনার খারাপ শেয়ার আসতেছে, কেন আমরা ভালোটা আনার ক্ষেত্রে আপনার স্ক্রিনিং যে কাজ করছে না, মিউচুয়াল ফান্ড কেন কাজ করছে না, মার্জিন লোনে কোথায় প্রবলেম আছে, এইগুলো হলো সামনের দিকে যা যা হবে যেন এই প্র্যাকটিসটা না হয়। অতীতে যা হয়েছে সেটা একটা পর্যন্ত আছে, এখন এটা আমাদের কিছু করণীয় নয়। 2 নম্বর হলো আর সকল টুলস সেটা আপনি আগেও বলেছেন, সেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু প্রফেশনাল আপনি যদি আগের জায়গায় যান যে ভালো ভালো কোম্পানি আপনার সংস্কার হওয়ার পরে কি আসতে মানে একটু উৎসাহী হবে কিনা, অথবা এবার বাজেটের পরে আসতে উৎসাহী হবে কিনা, এখন সেই অবস্থা রয়েছে না? একটা তো আপনার যে ভালো, আপনাকে আমরা কিন্তু ওই 5টা পয়েন্টের মধ্যে পয়েন্ট যখন যায় তার আগে আমরা বলেছিলাম যে একদম ধরে ধরে আমি যদি পাঁচটা আপনার কোম্পানিকে, লিভার ব্রাদার্স ফর এক্সাম্পল, ঠিক আছে, তাকে নিয়ে যদি বসি, গভর্নমেন্ট যদি বসে বলে যে কি হলে তোমরা আসবে, জি, কেন আসছো না, এরকম গাইডের যদি কয়েকটাকে তাদেরকে ইনডিউস করে এখানে নিয়ে আসা যায় প্রপার ইনসেন্টিভ দিয়ে, অতিরিক্ত না যেটা দরকার, জি, তাহলে কি হবে? তাহলে এইদিকে বিনিয়োগকারীদের ঢল নামবে আস্তে আস্তে। জি, অলরেডি ইউনিলিভার তালিকাভুক্ত আছে, বাট আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কথা বলতে গ্লাক্সো স্মিথ যেটা, ও আচ্ছা, সেটাই ইউনিলিভার নামে আসছে, কিন্তু প্রকৃত অর্থে ইউনিলিভার বলতে যেটা বোঝায়, জি জি জি, ঠিক আছে। তো আমার কথা হলো যে আপনি কয়েকটাকে ধরে গাইডেরতে নিয়ে আসলে তখন এই 18 কোটি যারা এখানে সঞ্চয়কারী তারা যখন দেখবে যে এই একটা জায়গা আছে, এখানে গেলে আমি ফেয়ার ওয়েতে ভালো রিটার্ন পাবো। ভাই ধরে কি নিয়ে আসা যাবে? পলিসি কথা বলছি, জোর করে না বলছি। আমি বলছি যে গভর্নমেন্টের যদি যে এজেন্সিগুলো আছে যারা ইনসেন্টিভ দেয়, সে এনবিআর ট্যাক্সের ব্যাপারে বা অন্যান্য যে সুবিধা, ট্যাক্স হলিডে থেকে শুরু করে, বাংলাদেশ ব্যাংক দেখা গেছে কি কিছু সুবিধা দিতে পারে, এবং বাংলাদেশ ব্যাংক বসে হয়তো দেখা গেছে কি যে ওই ব্যাংকের থ্রুতে যে ইজি যে ফান্ডিংটা, ফাইন্যান্সটা, যেখানে পরে আবার অনেক ক্ষেত্রে ডিফল্ট হয়ে যাচ্ছে, সেটাকে একটু টাইট দেয়। তারপরে দেখা যাচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি সার্টেন প্রসিডিউর যদি একটু ইজি করে, আমরা অলরেডি কিন্তু আইপিও রুলসে একটু ইজিভাবে কীভাবে করা যায়, টাইম কীভাবে, আপনার অনেকে বলছে যে 8-9 মাসে কোনো আইপিও আসে নাই, আইপিও 1-1.5 বছর লেগে যায়। আমরা বলছি কেন 1-2 বছর লাগবে? যদি এটা সর্বোচ্চ মনে হয় 5.5 থেকে 6.5 মাস, 45 ডেজ যদি আপনার পাকিস্তানে হয়, 30 ডেজ যদি শ্রীলঙ্কাতে হয়, আমরা কেন অ্যাটলিস্ট বলতে পারবো না 6 মাসের বেশি সময় লাগা উচিত না, পরে 3 মাসে কেন আনা যাবে না? তো এইটা হচ্ছে কি, এগুলো দীর্ঘমেয়াদী সংস্কারের ব্যাপারটা আসছে বলে আপনি যে কথা বলছেন, স্বল্প মেয়াদে বাজারে কী হবে না হবে, ফান্ডের ফ্লো থেকে শুরু করে অন্যান্য এজেন্সির সাথে কী হবে, এটা একেবারে বিষয়ের বিষয়, এর সাথে ডিস্টেন্টলি আমাদের কোনো সম্পর্ক নেই। আপনি প্রফেশনাল, আপনি পুঁজিবাজারের সাথে জড়িত আছেন অনেকদিন যাবত, এই পুঁজিবাজারে এখনকার যে অবস্থান সেটা কি কাম্য ছিল কিনা? এত অস্বাভাবিক পতন কখনো কি দেখেছেন? আর 10 থেকে আপনি যেটা 15 বছর কথা বলেন, একটানা পতন কিন্তু আসলে হচ্ছে, এখন এই মুহূর্তে করণীয় কি? আপনি ক্ষুদ্র ঋণ নিয়ে কথা বলবেন নিশ্চয়ই, ওই জায়গায় হ্যাঁ আমরা যাবো। তার আগে আমি শুধু এইটুকু বলছি যে আমরা টাস্কফোর্সের এই কাজ করতে গিয়ে আমাদের কিছু ডেটা আমরা কম্পাইল করেছি, কিছু অ্যানালাইসিস করেছি রিসার্চের দিক থেকে। 2010 সাল থেকে যদি আপনি দেখেন, 2010-এ যা শেয়ার ছিল, নাম্বার অফ শেয়ার দেখেছি আমরা, টোটাল নাম্বার অফ শেয়ার সব মিলিয়ে, সেটা অলমোস্ট 3 গুণ হয়েছে এখন 2024-25-এ। কিন্তু ভালো শেয়ার কি রয়েছে? ভালো খারাপের কথা না, আপনি বলছেন আলটিমেটলি যা আসছে সবই তো ফান্ড লাগবে, সাপ্লাইটা বেশি, সেই সাপ্লাইটা 3 গুণ হয়েছে। জি, আর আমরা ডেইলি টার্নওভার যেটা 250-300, ডেইলি টার্নওভার মানে ইয়ারলি টার্নওভারের সাথে যদি আমরা মার্কেট ক্যাপিটালের রেশিও নেই, জি জি জি, সেটা 2010 সালে 1.1, জি, এখন এটা 0.2, জি জি জি, 0.2। এখন আপনি দেখেন তাহলে সাপ্লাইয়ের দিক থেকে 3 গুণ হওয়ার পরে আপনি যে মার্কেট ক্যাপিটালের সাপেক্ষে আপনি যে ফান্ড দেখেন সেটা কত, 5/1 জি জি জি। তাহলে এখন আপনি যদি সাপ্লাই যদি আপনার 3 গুণ হয়ে যায় আর ডিমান্ড যদি 5/1 হয়ে যায়, এই মার্কেটকে কোনোভাবে এই জায়গায় না আসতে দিতে পারেন না আপনি, কারণ ছেড়ে দিলে এই জায়গায় আসবে। প্রশ্ন হলো যে এই জায়গায় আসবে মানে কি, একটা পর্যায়ে তো অ্যাট্রাকটিভ হলে এটা রিবাউন্ড করার কথা, ঘুরে যাওয়ার কথা, এবং সেটার জন্য আমরা স্পেস তৈরি করছি কিনা। ফলে অনেকে দেখা যাচ্ছে কি আমাদের কাছে মানে প্রত্যাশার বাইরে যেটা, যে অনেকে না জেনে কমেন্ট করে, কোথায় সিবিডি একটা কমেন্ট করছে কালকে যে কোনো অগ্রগতি নেই, অথচ আমরা কয়েকটা রিপোর্ট দিয়েছি, সেগুলো ফাইনাল স্টেজে ইমপ্লিমেন্ট করবে, আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে ওই যে অক্টোবর থেকে এ পর্যন্ত একটু মানে সময় মনে রাখতে হবে যে একটা ইস্যুতে আপনি আপনার যত স্টেক হোল্ডার আছে
4-5টা স্টেকহোল্ডার গ্রুপের সাথে আপনি মিটিং করছেন, জি জি জি, বাজারে অন্য যারা এখন আছে তাদেরকে এক্সপার্টদের সাথে বসে ব্রেন স্টর্মিং করছেন। তাহলে 17টা ইস্যু দিলে একটা ইস্যুতে যদি আপনি 5টা মিটিংও করেন তাহলে 85টা মিটিং। জি জি, তা আপনি যদি মাসে যদি 4টা মিটিং, আমরা সাধারণত সপ্তাহে আপনার প্রত্যেক কত 2টা মিটিং করা যায়, সোমবার এবং বুধবার 2টা মিটিং করি আমরা, তারপরে লাগলে আমরা এক্সেসিভ মিটিং করি। প্রশ্ন হলো যে আমরা তো ফুল টাইমার, আমরা এখানে ফুল এমপ্লয়ি না, আমি আরেকটা রেগুলেটরি বডিকে আমি কি আমার এটা নির্বাহী প্রধান, তা আমরা এটা করে আমাদের এক্সপার্টিজ আছে বলে আমরা একটা সময় বসে লোক বলতে করি। ফলে অনেক সময় পেইন হয় আমাদের যে না বুঝে যখন এই কমেন্টগুলি করে। না আমরা সাধুবাদ জানাচ্ছি, আপনি এই যেমন আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পরে বাজার বিশ্লেষকরা সাধুবাদ জানিয়েছে অ্যাট লিস্ট, এবং সাধারণরা হয়তো দৃশ্যমান পদক্ষেপ। যখন সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যখন কোনো ইনফরমেশন না নিয়ে কোথাও জিজ্ঞেস না করে আমাদেরকে বা বিসেককে বা কি আছে না আছে বললো যে কোনো অগ্রগতি নাই, এটা আমাদের জন্য পেইনফুল হয়। তাহলে আমরা আসলে অ্যাপ্লিকেশন আবার এই দায়িত্ব তো আপনার একা নয়, বিএসসিসি আছে, চেয়ারম্যান রয়েছে, হ্যাঁ নিয়ন্ত্রক সংস্থা রয়েছে, সবকিছু। আচ্ছা আমরা সংক্ষেপে আমরা বিরতির পরেও মাইক্রো ক্রেডিট নিয়ে কথা বলবো। আপনি মাইক্রো ক্রেডিটে এবারের বাজেটে বরাদ্দটা আসলে বাড়ানো উচিত ছিল কিনা? না, একটা হচ্ছে কি যে মাইক্রো ক্রেডিটের অ্যাজ সাচ বরাদ্দের কথা আমরা এখন বলছি না, আমরা শুধু বলছি যে মাইক্রো ক্রেডিটে যেই কাজগুলি করছে প্যারালাল গভর্নমেন্টের সাথে, সেগুলো যদি আমরা কাউন্ট করি তাহলে একটা বিশাল গভর্নমেন্টের বাজেটে, আমি একটা এক্সাম্পল দিই যে সামাজিক খাতে আমরা যে সোশ্যাল সেফটি নেটের কথা বলি গভর্নমেন্ট যে স্পেন্ড করছে, সেখানে কিন্তু কয়েক হাজার কোটি টাকা আমাদের যে সামাজিক আমাদের যে লাভটা আছে, যেটা লাভকে বলি না সারপ্লাস বলি, সেই সারপ্লাসের 20% কোন একটা বছরে ম্যাক্সিমাম এটা তারা স্পেন্ড করতে হবে গরিব মানুষের জন্য। তাহলে ওইখানে যে আমি স্পেন্ডিংটা করছি সেটা যদি আমার আলটিমেটলি আমরা যে সোশ্যাল সেফটির জন্য যে খরচটা করছি তার সাথে অ্যাড করা হয়, তাহলে কি হবে? গভর্নমেন্ট তো এটা তো আসলে গভর্নমেন্টই তো, তাই না? কারণ এই সারপ্লাসটা কিন্তু গভর্নমেন্টের দেশেরই এবং একই বাজেটের মধ্যে দুইটা থেকে একটা পার্ট হয়ে যাবে। সারপ্লাসটা কিন্তু এগুলো কিন্তু সমাজের এবং রাষ্ট্রের, কিন্তু এটা কিন্তু আপনার কোনো প্রতিষ্ঠানের না। এটা অ্যাড করলে কি হবে? আলটিমেটলি গভর্নমেন্টও দেখতে পাবে যে আমি যা করছি তার সাথে তো আরও, যেন আমাদের উন্নয়ন বাজেটে কী হয়, আমরা সিটি কর্পোরেশন অন্যান্যদের যে বরাদ্দ আছে সেটা নিয়ে যাই না। তা আমার কথা হলো যে এই যে ঋণগুলো দিচ্ছি আমরা 3 লক্ষ কোটি টাকার ডিসবার্সমেন্ট মনে করেন প্রতি বছর, তাহলে ব্যাংকের ঋণে যেমন আপনার এই প্রভাব ফেলছে আপনার এই উৎপাদনের উপরে, তাহলে মাইক্রো ক্রেডিটের ঋণটা যখন আপনার যাচ্ছে, গ্রাহকরা যখন সেটা স্পেন্ড করছে, সেখানে তো উৎপাদন এবং সেবার উপরে প্রভাব পড়ছে। তো এই ফিগার যদি আপনার পাশাপাশি আমরা দেখি তাহলে হয় কি, একটা পর্যায়ে গভর্নমেন্টের পলিসি ক্ষেত্রে মনে হবে যে এরা যদি এত কন্ট্রিবিউট করছে, তাহলে আমার যে বাজেট, আমার যে আপনার এক্সপেন্ডিচার এবং আমার যে ফিলোসফি, সেই জায়গাগুলোতে আমি এটাকে ইনকর্পোরেট করবো। জি, এটা এই জায়গায় আসছে। অবশ্যই আমরা আরো আলোচনা করবো আপনার মাইক্রো ক্রেডিট নিয়ে। আমরা কয়েকদিন আগে শুনেছি যে একটি ব্যাংক প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে, সেই বিষয়ে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক বিরতির আগে 2025-26 অর্থ বছরের বাজেট, পুঁজিবাজার ও ক্ষুদ্র ঋণ নিয়ে কথা বলছিলাম মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নির্বাহী প্রধান ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলালের সঙ্গে। প্রিয় দর্শক 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবার ফিরছি আলোচনায়। অধ্যাপক হেলাল, আপনি যদি বলতেন প্রান্তিক লেভেলে এই ক্ষুদ্র ঋণ কীভাবে আরও বিতরণ বাড়ানো যায়, এছাড়া এই ক্রান্তিকালে এই বিতরণ কিভাবে নিশ্চিত করা যায়? একটা বিষয় কি, ধরেন বাংলাদেশে আপনি যদি দেখেন যে গত 15 বছরে উদ্যোক্তাদের একটা বড় অংশ দেখা গেছে কি যারা পলিটিক্যালি যারা পাওয়ারে ছিল তাদের সাথে অ্যালাইন ছিল, তাই না? এখন কিন্তু যখন চেঞ্জটা হয়েছে তখন কিন্তু তারা দৌড়ের উপরে আছে, তাদের কিছু স্থাপনা দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে, অপারেশন প্রপারলি চলছে না। আর যারা এই 15 বছর ধরে ঠিকমতো করতে পারে না, এই দৌড়ের উপরে ছিল, মানে তাদেরকে বিরোধী তকমা দিয়ে আপনার দেখা যাচ্ছে কি একটু হ্যারাস করা হয়েছে, তারা এখন ভাবছে যে আমাদের সময় এসছে, কিন্তু আমরা সামনে ইলেকশন হোক, স্ট্যাবিলিটি দেখি, তারপর আমরা কী করবো, আমরা ইনভেস্ট করব। তাহলে এখন এই ট্রানজিশনে ইনভেস্টমেন্টটা করবে কে? আমার তো এখন ইনভেস্টমেন্ট দরকার, তাই না? আমার তো অর্থনীতি আমার চালিয়ে রাখতে হবে। সে জায়গায় আমি বলি যে আপামর জনসাধারণ আপনি দেখবেন তারা মনে করে যে 365 দিন আমাকে করে খেতে হবে। এর মধ্যে কিন্তু এই যে মাইক্রো ক্রেডিট যে কথা বলছি, যে ক্ষুদ্র ঋণ যারা নেয়, এই মানুষগুলো কিন্তু খেটে খাওয়া মানুষ, এবং এরা সবসময় যেই পলিটিক্যাল আপনার রিজেমে থাকুক কাজ করে খায়। আমার কথা হলো যে এই ট্রানজিশনে যেহেতু আপনার প্রথাগত যারা উদ্যোক্তা তারা একটু স্লো হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডেটায়, তাহলে এই প্রান্তিক মানুষগুলোর জন্য আপনার যদি আমরা একটু অর্থায়ন বাড়াইতে পারি, এবং আপনি দেখেন বাংলাদেশে যদি বৈষম্য বিরোধী আমি সমাজ চাই, বৈষম্য বিরোধী, এই বৈষম্যের ক্ষেত্রে একটা বিষয় কিন্তু আপনার এই যে সম্পদের বৈষম্য, যে অ্যাসেট ল্যান্ড হোল্ডিং থেকে শুরু করে, তো সেটা তো আপনি চাইলে একজনটা একজন দিতে পারবেন না, গভর্নমেন্টের ক্ষমতা নাই সেটা, ল্যান্ড রিফর্ম দিয়ে চেষ্টা করতে পারেন।
কিন্তু আপনি অ্যাক্সেস টু ফাইন্যান্স হলো আরেকটা বৈষম্যের জায়গা, যে আপনি সারা বাংলাদেশ থেকে সকল সঞ্চয় নিয়ে এসে আপনি মেন স্ট্রিম ব্যাংকে দিচ্ছেন, আর এই মেন স্ট্রিম ব্যাংক দিচ্ছে কি আপনার বড় উদ্যোক্তা থেকে দিচ্ছে। আবার আরেকটি বিষয় রয়েছে, গভর্নর যেটা বলেছেন যে ব্যাংক থেকে উচ্চ সুদে ক্ষুদ্র ঋণ নিতে হয়, এই ক্ষুদ্র ঋণের উচ্চ সুদের জন্য এটা টিকে থাকতে পারবে আমি না। এটাই বলছি, এটা নিয়ে আসবো, অবশ্যই কথা বলবো অধ্যাপক হেলাল। আমরা একটা ফোন নিয়ে আসছি। জি দর্শক, আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি ধানমন্ডি থেকে বলছিলাম। জি, আমার অতিথির কাছে আমার প্রশ্ন যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি দেশের মাইক্রো ক্রেডিট তথা ক্ষুদ্র ঋণ বিতরণকারী একটি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন, কিন্তু প্রায়শ আমরা শোনা যায় যে এই ঋণ তাদের যে দেয় তা ভোক্তাদের উপকার হয় না, বরং ঋণের ভারে ভোক্তারা নিমজ্জিত হয়ে যায়। তো এই বিষয়ে তার মূল্যায়নটা কি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটি অবশ্যই উত্তর দিবেন। এর পাশাপাশি যে উচ্চ সুদ, ব্যাংকের সুদের চেয়েও মাইক্রো ক্রেডিটের ক্ষেত্রে সুদের হার বেশি, এই দুইটা প্রশ্ন যদি উত্তর একসাথে দিতেন। আমাদের সময় আছে 1.5 মিনিট। শিওর, আপনার এটা মনে রাখতে হবে যে উনি যে কথাটা বলছে, আমি যেটা বলছিলাম সেটা বলে আসি। তাহলে অ্যাক্সেস টু ফাইন্যান্সের বৈষম্যটা নিরসন করতে হবে। তাহলে আপনি মেন স্ট্রিম ব্যাংকে না গিয়ে আপনাকে ইনফর্মাল যারা পাচ্ছে না তাদের দিকে আপনি আসবেন। উনি যে কথাটা বলেছে, অসংখ্য স্টাডি বাংলাদেশে আছে আপনার মাইক্রো ক্রেডিটের উপরে, যেখানে দেখা যাচ্ছে কি আপনার ইতিবাচক ইম্প্যাক্ট দেখাচ্ছে। এখন আপনি যখন বলবেন যে সুদের হারটা বেশি, ডেফিনেটলি বেশি, ব্যাংকের থেকে বেশি। এখন এই ক্ষুদ্র ঋণের যারা কিনা আপনার মানে এমএফআই যারা, তারা কি করছে, আপনার 14% আপনার দেখা যাচ্ছে ইন্টারেস্ট দিয়ে আপনার ব্যাংক থেকে লোন নিয়ে যাচ্ছে। ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে সে যখন মনে করে যে আমি দিব, দিচ্ছে, আবার একটা তখন কস্ট আছে, আলটিমেটলি সার্ভিস কস্ট। এটা একটা। সেকেন্ড থিং হলো, আপনি যখন একটা বন্ধকে আছে যে আপনি যখন ইয়াতে যাবেন, আপনার বাইনার দোকানে যাবেন, স্বর্ণকারের দোকানে যাবেন, এই মুন্সিগঞ্জে দেখবেন যে আলু লাগবে, আলুর ফসলের সময় আপনার টাকা লাগবে, কৃষি ব্যাংকে না গিয়ে স্বর্ণকারের কাছে যায়, একটু গোল্ড নিয়ে আসে, একটু আপনার একটু স্ক্র্যাচ করে দেখে আপনার কত টাকা পিওর। 1 লাখ টাকা দাম বলে 70,000 টাকা নেওয়া যাবে, 2% ইন্টারেস্ট রেট। তাহলে এখন আপনি যখন এটা কি আপনার গোল্ড দিয়ে আপনি নিচ্ছেন, গোল্ড হলো আপনার কি আপনার মর্গেজ, ল্যান্ডটা আপনার মর্গেজ, কিন্তু এখানে আপনি যখন ক্ষুদ্র ঋণে যাচ্ছেন মর্গেজ ছাড়া আপনি যাচ্ছেন, তার মানে আপনি গিয়ে সে ছাগল কিনছে কিনা আপনি গিয়ে দেখছেন, এভরি আদার ডে যাচ্ছেন। ফলে যখনই আপনি ইনফর্মাল সেক্টরে আপনার কোলাটেরাল ছাড়া ঋণ দেন, সেটা মনিটরিং কস্ট অনেক বেশি। তো সেই জন্য আমি বলছি যে এটাকে ব্যাংকের সাথে কম্পেয়ার করা যাবে না। 2 নম্বর হলো, যদি এটাই এতই আপনার খারাপ হয় তাহলে শুরু থেকে এত এক্সপেনশন হওয়ার কথা না, ঠিক আছে? কিন্তু আমি বলছি কিছু জায়গা আছে, কিছু ব্যতিক্রম ঘটেছে। অনেক সময় দেখছি ক্ষুদ্র ঋণের নাম দিয়ে দেয় কি আপনার সমবায়ের মাধ্যমে কিছু টাকা তুলে নিয়ে যাচ্ছে, কেউ পালায় যাচ্ছে। এগুলো আমরা চেষ্টা করছি এখন স্ট্রিমলাইন। জি, আমরা চেষ্টা করব যে আসলে এই খাতে যেন আরো স্বচ্ছতা বৃদ্ধি পায়। অধ্যাপক হেলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং দর্শকবৃন্দকে। দর্শক, এতক্ষণ 2025-26 অর্থ বছরের বাজেট, পুঁজিবাজার ও ক্ষুদ্র ঋণ নিয়ে কথা বলছিলেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নির্বাহী প্রধান ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।